হাদির মৃত্যুর খবর যখন আসলে ঘোষণা হলো, এরপর আমরা দায়িত্বশীল এনসিপির কিছু নেতৃস্থানীয় ব্যক্তিকে আমরা দেখেছি ওই সময়টাতে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে তাদের কিছু কন্টিনিউয়াস কিছু পোস্ট ছিল, যেমন সার্জিস আলম লিখেছেন যে বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। ওই সময়ের ঘটনা এগুলো। তার আক্তারের আমরা বেশ কিছু পোস্ট দেখেছি, সেখানে কোথাও লেখা ছিল যে রক্তের বদলা, নাসিরউদ্দিন পাটোয়ারি রক্তের বদলা চাই, উই আর হাদি, এরকম কন্টিনিউয়াস কিছু পোস্ট ছিল। যদিও তারা মবটাকে তারা অস্বীকার করছে বা আমরা আসলে মবের সাথে নাই বা আমরা আগে যেটা করেছি আসলে সেই জন্য তারা কাইন্ড অফ দুঃখিতই এখন। কিন্তু এটা কি আবার মানে এটা কি আসলে এটা কোনোভাবে মানে ওই সময় আমি যেটা মনে করি ওটা শুধু না, ইভেন নাসিরউদ্দিন পাটোয়ারি রেভলিউশন লিখে একটা স্ট্যাটাস দিয়েছেন। আমাদের সাইফ মুস্তাফিজ একজন আছেন, টকশো করেন, প্রচুর পরিচিত মুখ, তিনিও ইনফ্যাক্ট এই বিপ্লব সুযোগ এসছে, শেষ করতে হবে। প্রভাব ফেলে কিনা এটা? ফলে নিশ্চয়ই ফেলে, কারণ বিপ্লব করে ফেলতে হবে যখন আপনি বলেন, তখন এক ধরনের আলাপ আছে যে বিপ্লবের মধ্যে নানান বিশৃঙ্খলা ঘটে, এটা ভুলো না। কিন্তু প্রথম দিন থেকে আলাপটা ছিল এটা বিপ্লব নাকি গণ অভ্যুত্থান। আমরা সিরিয়াসলি ফাইট করেছি প্রথম থেকে তাত্ত্বিকভাবে যে না, এটা গণ অভ্যুত্থান ছিল। কারণ বিপ্লব সমস্যাটা কোন জায়গায়, কেন এগুলো ঘটলো, এটা একটু মেলানো যাবে এই বিপ্লবের সাথে। 5 আগস্ট পরবর্তী সময় একটা গ্রুপ, এর মধ্যে একজন গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল আছেন, তার সাথে কানেক্টেড মানুষজন যারা সরকারের ভেতরে আছে, যেটা মানে নুরুল কবির যে বলছেন সরকারের একটা অংশ আছে, সরকারের বাইরে থাকা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছে, দেশের বাইরে থাকা ইনফ্লুয়েন্সার আছে, সবাই মিলে এটাকে বিপ্লব বলার চেষ্টা করেছেন। বিপ্লব বলার উদ্দেশ্যটা কি, এর মধ্যে যে একটা মারাত্মক ষড়যন্ত্র আছে, এটা অনেকে শুরুতে ধরতে পারেননি। এর যেহেতু বিপ্লব, একটা বিপ্লবী সরকার হবে। খেয়াল করবেন ওই পাবলিক ইন্টেলেকচুয়াল ডক্টর ইউনূসের প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন শপথ নিতে হবে শহীদ মিনারে, কোন একজন শহীদের বাবা বা মায়ের হাতে রেখে সংবিধান বাতিল করে দিতে হবে, তারপর ডিক্রির মাধ্যমে দেশ চলবে। আস্তে আস্তে সংবিধান লেখার জন্য তারও আগে ওই যে গণপরিষদ নির্বাচন হবে, তারপর সংবিধান লেখা হবে, তারপর দেশের নির্বাচন হবে। তো দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের পাওয়ার গ্র্যাব করার একটা প্ল্যান ছিল, সেটা আসলে হতে পারেনি। এবং এটা যাদের কারণে হতে পারেনি, উপদেষ্টাদের মধ্যে যিনি এটার কারণে এটা বাধা হয়ে দাঁড়িয়েছেন, আরেকজনের নাম বলবোই যদি, সেনা প্রধান, তাকে তারা মনে করেন যে তিনি এটা হতে দেন নাই। তো যারা ব্যারিয়ার, যারা এটার বিরুদ্ধে কথা বলেছেন, তারা প্রত্যেকে শত্রুতে পরিণত হয়েছেন। ডেইলি স্টার, প্রথম আলো আসলে বাংলাদেশের সাংবিধানিক প্রসেসে গিয়ে নির্বাচনের দিকে যাক, এটাই তাদের লক্ষ্য ছিল। এখানে একটা কথা খুব জরুরি, আমি ডেইলি স্টার প্রথম আলোকে যখন এগুলো বলছি, আমি কিন্তু এটা মিন করছি না ডেইলি স্টার প্রথম আলো কোনোদিন ভুল করে নাই, এটা একেবারেই বলার চেষ্টা করছি না। বাংলাদেশের মতো দেশে থেকে একটা প্রতিষ্ঠান ভুল করবেন, এটা হতেই পারে না। তাদের সম্পাদকীয় নীতির ভিন্নতা তো আছেই, ভুলও আছে। আমাদের সমস্যাটা হচ্ছে ইভেন হাদির মৃত্যুর কোনো একটা নিউজ এই পত্রিকা কতটুকু দিয়েছে, এই প্রশ্ন আলোচনা করতে পারে, কিন্তু এটার জন্য ঘৃণা ছড়াতে পারে না। এটা এডিটোরিয়াল পলিসি, আমি কোন নিউজটাকে কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আছে, ভুলও আছে। কিন্তু তার রিয়াকশন হিসাবে এই ঘৃণা উৎপাদন এবং এই ধরনের পদক্ষেপ নেওয়া আমি একটু শরীফ ভাইয়ের কাছ থেকে আসতে, শরীফ ভাই একই বিষয় নিয়ে যদি একটু কথা বলি। নাহিদ ইসলাম বেশ কিছু তিনটি পয়েন্টের কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে এই ঘটনাগুলোর মধ্যে এনসিপির স্লোগানকে ব্যবহার করা হয়েছে। তারা বলেছেন যে সরকারের ভেতরে কারো সংশ্লিষ্টতা আছে, এই কথা তিনি বলেছেন, এবং সমাজে এর পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে, যেমন জাহিদ ভাই বলছিলেন। এবং এখানে তিনি উল্লেখ করেছেন যে রাজনৈতিক ব্যাকআপও আছে। সবাই তো অস্বীকার করছে, সরকার অস্বীকার করছে, জামাত বলছে যে এটা আমাদের কেউ নয়, এনসিপি তাদেরকে ধারণ করছে না, তাহলে রাজনৈতিক ব্যাকআপটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রোগ্রামটার শিরোনাম করেছেন অনেক প্রশ্ন, সম্ভবত প্রশ্ন অনেক, উত্তর আপনি অজানা। কিন্তু আমার কাছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানা আছে। জি বলবেন। আমি জানি আপনি যে প্রশ্নগুলো জানতে চান, দর্শক যেটা জানতে চায়, সেই প্রশ্নের উত্তর আমি জানি। ভারতে বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তারপরে পুরো ভারত জুড়ে একটা তীব্র দাঙ্গা শুরু হয়ে যায় এবং প্রায় 200-250 শহরে আগুন জ্বালিয়ে একেবারে তছনছ করে ফেলা হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গায় একটা বাড়িতে একটা ঢিল পড়ে নেই তখন। তো এই ঘটনার পর ভারতের এনডিটিভি, জ্যোতি বসু তখন পশ্চিমবঙ্গের বামরা ক্ষমতায়, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞেস করলো যে সারা ভারতে আগুন জ্বললো, আপনার এখানে একটা ঢিল পড়লো না কেন? জ্যোতি বসুর উত্তর ছিল যে আমার সরকার এখানে দাঙ্গা চায়নি, সেই কারণে দাঙ্গা হয়নি। তাহলে অন্য রাজ্যগুলোতে, হ্যাঁ সেই রাজ্যগুলোতে যারা ক্ষমতায় তারা দাঙ্গা চেয়েছে, সুতরাং দাঙ্গা হয়েছে। আমি তার ওই বক্তব্যটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি, কাট পেস্ট করে যুক্ত করে দিচ্ছি। সরকার এই ঘটনাগুলো চেয়েছে, এবং সরকার যে চেয়েছে ক্রমশই নাহিদ ইসলাম তো এই সরকারের সঙ্গে, তার কলিগরা তো এখনো সরকারে আছে। এই সরকারের ভেতরে কাদের ভাবনা কি নাহিদ ইসলাম আমরা জানি না, কিন্তু নাহিদ ইসলাম জানে, দীর্ঘদিন তাদের সঙ্গে একসাথে কাজ করেছে। সুতরাং সরকারের মধ্যে একাধিক যে পার্ট আছে,
এটি আমাদের থেকে নাহিদ ইসলামের কাছে আপনি তো পরিষ্কার। ইনডিরেক্টলি সেটা হ্যাঁ বলেছেন। সেটি বলেছে। অর্থাৎ নাহিদ ইসলামের কাছে প্রত্যেককে তার এই যাদের সাথে দীর্ঘদিন প্রায় 1 বছর কাজ করেছেন প্রত্যেককে তিনি চিনেন, তার ভাবনাগুলো চিনেন, এবং সেই ভাবনার জায়গা থেকে বলছেন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবং ওই যে জ্যোতি বসুর কথা বললাম, সরকার যখন চেয়েছে, সরকার চায় বলেই ওইখানে যেমন দাঙ্গা হয়, সরকার চায় বলে এখানে হামলা হয়। আপনি জাহিদ ভাই অনেকটা বলেছেন, আপনি ঘটনাগুলো দেখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি ঘোষণা দিচ্ছে তছনছ করে দিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি সে ঘোষণা দিচ্ছে আগুন জ্বালিয়ে দিব, ঢাকায় মিছিল আসছে, পুলিশকে ডাকা হচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে না, তারপরে গিয়ে পোড়ানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। সামনে রাখা হয়েছে কাকে? হাদিকে। হাদির লাশ সামনে রেখে মূলা লুট হচ্ছে, ফুলকপি লুট করা হচ্ছে, কম্পিউটার লুট করা হচ্ছে। অর্থাৎ এরা কত বড় এক একটা বদমাইশ। একটা মানুষের মৃত্যুকে স্বাভাবিকভাবে, তোর যদি ন্যূনতম একটা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, তোর তো তার জন্য প্রার্থনা করার কথা। এই যে সুযোগটা, এই সুযোগটা ব্যবহার করার যে স্পেসটা কে করে দিয়েছে? সরকার করে দিয়েছে। কেন? এই সরকার আজকে প্রথম আলোর ডেইলি স্টারের ঘটনার পর 11 জনকে গ্রেপ্তার করেছে। আমি পরিষ্কার মনে করি এটি আইওয়াশ। এবং এই সরকারের একটা প্রবণতা হচ্ছে, সে সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টস দেখে সরকার পরিচালনা করে, ইউটিউবের কোন ভিডিওটার ভিউয়ার কত সেই অনুযায়ী সরকার পরিচালনা করে, এবং যখন দেখে পাবলিক বিক্ষুব্ধ হচ্ছে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে পাবলিকের সাথে ধোঁকাবাজি করে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার পর 7-8 জনকে গ্রেপ্তার করেছিল, ময়মনসিংহে 11 জনকে গ্রেপ্তার করেছে, এখানে 14 জনকে গ্রেপ্তার করেছে। পরশুদিন, তারপরের দিন, আগামী সপ্তাহে দেখেন পুরো ব্যাপারটা থেমে যাবে। কারণ সরকার এগুলো গ্রেপ্তার হোক, বিচার হোক, সরকার তো চায় না। ফিলোসফিক্যালি তো সরকারের একটা বড় অংশ এটার সাথে জড়িত। যখন অনবরতভাবে মানুষকে ধরে পিটিয়ে মেরে ফেলা, নারীদেরকে রাস্তার মধ্যে অপমান করা, তখন প্রেস উইং এর পক্ষ থেকে, এবং যাকে বাংলাদেশের একেবারে প্রধান উপদেষ্টার কাছাকাছি মনে করা হয়, সেই ভদ্রলোকই তো বলেছেন যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ। আমি জাহিদ ভাই, এই যে যতদিন এটা প্রেশার গ্রুপ ছিল ততদিন যারা প্রেশার গ্রুপ বলেছে, যারা মব ভায়োলেন্স বলতে দেয়নি, তাদের নিশ্চয়ই ততদিন তাদের রেসপন্সিবিলিটি এটা ছিল যে তারা এটাকে সাপোর্ট করছে। যখন তারা দায়টা ছেড়ে দিচ্ছে, যখন তারা নিজেরা প্রেশার গ্রুপ আর বলছে না, তখন এদের নেতৃত্ব আসলে কোথা থেকে আসছে, বা তখন আসলে এদের দায়টা কাদের উপর যাচ্ছে? নেতৃত্ব যে সবসময় যারা বলেছেন তাদের হাতে ছিল তা না। মানে ওই যে বলছিলাম, বাংলাদেশকে আবার একটু ফিরে যাই, বাংলাদেশে এখনও একটা বিপ্লবী সরকার করা উচিত। আমি যে পাবলিক ইন্টেলেকচুয়ালের কথা বললাম, উনি পাবলিকটা এখনও লিখছেন নির্বাচন মানে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া। মানে কি কাউন্টার ইনটুইটিভ, খেয়াল করেন। বরং নির্বাচন না হওয়া মানে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, কিন্তু উনি বলছেন সেটা প্রকাশ্যে লিখছেন, বলছেন, ক্রমাগত বলে যাচ্ছেন। আমি বাংলাদেশে এই আবার বলছি, আমি মব বলছি, প্রত্যেকটা মানে একটা টার্ম এখন বাংলাদেশে আমরা ইউজ করব, পরিকল্পিত মব। মানে মব পরিকল্পিত হতে পারে না, কিন্তু এটা পরিকল্পিত মব। মব কথাটা এরকম, এগুলো পরিকল্পিত মব। আর এই দুটা কিন্তু একেবারে অপোজিট ওয়ার্ড। মবের সাথে পরিকল্পিত কথাটা যায় না, তারপর ফান করেই বললাম। তো এগুলো আসলে মূলত ওই অ্যানার্কিস্টদের, যারা চায় না বাংলাদেশ এখন একটা স্টেবল থাকুক, যারা চায় না সামনের দিকে এগিয়ে যাক এবং নির্বাচন হোক। মানে নির্বাচন হয়ে যাওয়া মানেই কিন্তু খেয়াল করবেন একটা শক্তিশালী সরকার চলে আসবে। আমি যদি আরো স্পষ্টভাবে বলে ফেলি, জামাত খোয়াব টপ দেখে, কিন্তু আমি মনে করি না জামাত আসলে নির্বাচন জেতার কাছাকাছিও কিছু করতে পারবে। সো বিএনপি জিততে যাচ্ছে যদি ফেয়ার নির্বাচন হয় মোটামুটি। তো ওই নির্বাচনের পরে সমস্যা যেটা হবে, প্রশাসন, পুলিশ সবাই কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে। আপনি দেখবেন এরা পুলিশ প্রশাসন যে কাজ করছে না, ইলেকশনের পর মুহূর্তেই কাজ করবে, কারণ একটা শক্তিশালী সরকার তৈরি হবে এবং ওই দলটার গ্রাসরুট পর্যন্ত তাদের সদস্যরা আছে, এবং তারাও তাদের সরকার যখন ক্ষমতায় থাকবে তারা কনফিডেন্ট থাকবে। তখন এই কথায় কথায় এসব করার সাহস আসলে আপনি দেখবেন হয়ে উঠবে না। সো নির্বাচনটা ঠেকিয়ে দিতে পারতে হবে অ্যাট এনি কস্ট, যাতে এই সব কিছু ভেঙে পড়ে। নির্বাচন যদি ভেঙে পড়ে, আসলে আমরা কোথায় যাবো এটা কোনো ঠিক নেই। এবং একটু জিনিস যোগ করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছে বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তিনি দায়িত্বে আর থাকবেন না। এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার কলকাতার এই সময় পাবলিশ করেছে সেখানে ছিল। তিনি অনেক কিছু উইথড্র করেছেন, বিশেষ করে জামাতের সিটের নেগোসিয়েশন, কিন্তু ওইটা উইথড্র করেননি। আর আমি যোগ করতে চাই, প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আমি অনেকের কাছে শুনেছি উনি এই কথা বলেছেন, তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে আনসার্টেন করতে পারেন, ডক্টর ইউনূস যদি ক্ষমতা না থাকতে পারেন, না থাকতে চান,
আমরা একটা মারাত্মক খেয়সে পড়বো এবং কেউ চিন্তা করতে পারে না আমরা এই পরিস্থিতিতে একটা বিপ্লবী সরকার গঠন এবং সকল বিপ্লবী সরকার গঠন করার জন্য একটা অস্থিরতা সেটাই সমাজে বারবার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সময় থেকে। আমি শরীফ ভাই, সরকারের পক্ষ থেকে তো বদ্ধপরিকর বদ্ধ প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি, জানমালের নিরাপত্তা দিতে পারছে না সরকার, এমনটা আজকে কিছু বিশিষ্টজন বলেছেন একটা আয়োজনে, মব সন্ত্রাস নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটা বলেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, আর ভীতিমুক্ত নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, সেটিও তিনি বলেছেন। আবার টিআইবি নির্বাহী পরিচালক তিনি বলছেন যে মব ভায়োলেন্সের শক্তিকে ক্ষমতার স্তম্ভ বিবেচনা করেন রাষ্ট্রের দায়িত্ব অধিষ্ঠিতরা। জাহিদ ভাই যদিও ক্লিয়ার করেছেন, আমি একটু আপনার কনসেপ্ট একটু জানতে চাইবো। আমি এই যে টিআইবির ইফতেখারুজ্জামান অন্যান্য যারা কথাগুলো বলেছেন আমি শতভাগ একমত, এবং তাদের পক্ষে আমি প্রমাণও দিয়ে দিতে পারি আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আপনি দিয়েছেন। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদত্যাগ করবেন, এইটা বিশ্ববিদ্যালয়ের অথরিটির ব্যাপার। বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যদি বিশ্ববিদ্যালয় সেটি করতে না পারে, সিন্ডিকেট যদি ব্যর্থ হয়, আমাদের শিক্ষামন্ত্রী আছে ডক্টর সিআর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা তার পেছনে পেছনে, আমার এখনো মনে আছে অসংখ্যবার তিনি আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে তার কনসেপ্টগুলো বলতেন। মল চত্বর থেকে তার বাড়ি পর্যন্ত আমরা তার পেছনে পেছনে ভালো ভালো কথা শুনতে শুনতে হেঁটেছি। সেই সুবচনগুলো তিনি নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। তিনি কি দেশে আছেন কিনা জানি না। 3 দিন ধরে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, নির্বাচিত ছাত্রনেতা, তাকে ভোট দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। কোন শিক্ষক কোথায় দায়িত্ব পালন করবে এটি ইউজিসি দেখবে, এটি শিক্ষা মন্ত্রণালয় দেখবে, এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দেখবে। তিনি লিস্ট করে নিয়ে যাচ্ছেন পদত্যাগ করতে হবে। এই ভদ্রলোক তার আগে একজন শিক্ষকের দাড়ি ধরে টেনেছিলেন, মনে আছে? তো আপনি এক একটা পরগনা ভাগ করে এক একজনের হাতে তুলে দিচ্ছেন এবং সেখানে তিনি তার হ্যাডম দেখাচ্ছেন। আমি শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব যে মাত্র 1 মাস 1.5 মাস 2 মাস আগে যে স্বপ্ন তারা দেখে এই নেতৃত্বকে নির্বাচিত করেছে, তারা কি বুঝতে পারছে যে সেই নেতৃত্ব এখন মূলাচুরির নেতৃত্ব দিচ্ছে? তারা ভোট দিয়ে যে বেটার লিডারশিপ এস্টাবলিশ করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল বিশ্ববিদ্যালয়ে, এটি ভালো একটা উদ্যোগ ছিল। আমরাও বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার, তাদের ভিতর থেকে নেতৃত্ব বেরিয়ে আসুক। যে নেতৃত্ব বেরিয়ে এসেছে, কেউ কিন্তু নির্বাচনগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন তোলার পরেও মানুষ কিন্তু এটিকে গ্রহণ করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে যে তারা ভালো কিছু করুক। এখন ভালো কাজের মধ্যে আমি দেখতে পাচ্ছি কারণ বাজারে এসে তারা মূলা, লাল শাক ইত্যাদি লুটপাটের সাথে জড়িয়ে পড়ছে। এবং এই ছাত্রনেতারা, শহীদুল্লাহ হলের কোন ছাত্রনেতা ইলেক্টেড ছাত্রনেতা, জসিমউদ্দিন হলের কোন দেখলাম যে সংসদের নেতা, তারা এসে এইখানে তাদেরকে দেখা গেছে এবং বলছে আমরা দেখতে এসেছিলাম। এই যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, জাহিদ ভাই যথার্থ বলেছেন। একটা অংশ বসে আছে মোচে তা দিচ্ছে যে সময় তো শেষ হয়ে গেল, 1 বছর 12 মাস 13 মাসে আর কতটুকু খেতে পারলাম। এই যে এনসিপির কথা বললেন, এনসিপির ভিতরে অনেকগুলো মত আছে। আজকে নাহিদ ইসলাম যেটা বলেছে, আমি যদি নাহিদ ইসলামের দল করতাম, আমি তার কাছে প্রথম প্রশ্ন করতাম, সার্জিস আলম যে স্ট্যাটাস দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে স্ট্যাটাস দিয়েছে, ওই দিনকার পরিস্থিতি উত্তপ্ত করার ক্ষেত্রে এটি জ্বালানি হিসাবে কাজ করেছে। এবং দেশের বাইরের থেকে যারা অনবরত এখানে এক ধরনের টেনশন ক্রিয়েট করার চেষ্টা করছেন, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তাদের বক্তব্যের সাথে এই সমন্বয়কদের বক্তব্য মিলে যায়। সুতরাং আজকে যদি এনসিপির কোনো নেতা এই ধরনের একটা পরিস্থিতিতে পাবলিকের যে রিপারকাশনটা হচ্ছে, এটিকে যদি ক্যাশ করার জন্য তিনি ভালো সাজার চেষ্টা করেন, তাহলে এই প্রশ্নগুলো উত্তর তাকে দিতে হবে। কারণ তার দলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক একজনের এক এক ধরনের মত, এক ধরনের ভাবনা, তারা একটা জায়গায় যদি না আসতে পারে, এই যে আজকে যে কথাগুলো বলছে, এই কথাগুলো মানুষ দাম দিবে না। উদিচি অফিসে তারা গিয়েছিল, উদিচি অফিস থেকে তাদের সামনে যে বিক্ষোভ হয়েছে, এর ভেতর থেকে তাদের বোঝা উচিত। এবং সরকারের নীরবতাটা দেখেন। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার পর, যদিও সেখানে যারা আগুন দিতে এসেছে, আমার ধারণা একজন একজন করে যদি ডেকে জিজ্ঞেস করা হয় যে ডেইলি স্টারের কোন নিউজটা তোমার মনে হয়েছে দিল্লির স্বার্থ রক্ষা করছে, 99 জন বলতে পারবে না যে সে আসলে ওখানে পারিওনি। আমরা বেশ কিছু ইন্টারভিউ দিয়ে দেখেছি, সেখানে চেয়ার নিয়ে বলছে যে এই চেয়ারকে হাদি ভাইকে বসতে দেওয়া হয়নি, সেজন্য আমরা এখানে আগুন লাগাতে এসেছি। এরকম ইন্টারভিউ আমরা ঘটনা দেখেছি। তো এই জায়গাটায় এনসিপির যদি মনে করে যে তারা একটা ফ্রেশ পলিটিক্স করতে চায়, তারা একটা ভালো রাজনীতি করতে চায়, তাহলে তাদের ঘরের মধ্যে এই যে দুষ্টদূর যারা আছে এদেরকে বের করতে হবে। ওই যে ডেইলি স্টারে আগুন দেওয়ার পর উদিচির পক্ষ থেকে বলা হয়েছিল নিরাপত্তার জন্য, উদিচি পরের দিন সন্ধ্যায় আগুন দেওয়া হয়েছে, তখন পর্যন্ত পুলিশ সেখানে যায়নি। তাহলে আপনার প্রশ্নের উত্তর যে আমি বললাম যে সরকার চেয়েছে বলে এই ঘটনাগুলো ঘটেছে। একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, একজন দর্শকও আছেন, তার প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ময়মনসিংহ থেকে আহমেদ বলতেছিলাম। জি, আপনার প্রশ্ন করবেন। জি, আমি সম্মানিত 2 জন আলোচকের কাছে বলতেছি
এই আজকে নিউজে দেখলাম এই গণ অধিকার পরিষদের এই এই নুরুল হক নূর সাধারণ সম্পাদক রাশেদ খান এনাদেরকে নিরাপত্তার জন্য গানমান দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হইলো ওনাদের কাছে যে এরা দুইজন যে মানের নেতা, এনাদেরকে গানম্যান দিয়ে দেওয়া হয় এই কি বলে নিরাপত্তার জন্য, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে গানম্যান দেওয়া উচিত নিরাপত্তার জন্য, প্রত্যেক ভোটারদেরকে। তারা যে নেতা সারা বাংলাদেশ মেলা হয়েছে, তারা 200 মূল্যবাদ পাই হয়েছে না। এই সময় আপনারা কেমনি করে গানম্যান দেন সরকার? এটা কি শেখ হাসিনার ইয়া করলে, শেখ হাসিনার দুর্নাম করলে, ভারতের দুর্নাম করলে ওনারা বড় বড় নেতা দেশটাকে তো ফাইল তৈরি হয়েছে। আপনার কাছ থেকে একটু নেই যে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদকে যদি তাদের নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিককে দেওয়া উচিত, তারা যাতে নিরাপদে ভোট। আমি এটা যুক্তি হিসাবে নিলাম না কেন বলছি? আচ্ছা, উসমান হাদি কত ভোট পেতেন? কয়েক লাখ, 50,000? আমি সরি, উসমান হাদি খুব অল্প ভোটই পেতেন এবং নিজেই একটা জায়গায় বলছেন 500 ভোট পেলেও খুশি হব। তো উসমান হাদিকে তো খুন হতে হলো। এই কথাগুলো ভুল। ভোটের সংখ্যা দিয়ে আসলে কারো মৃত্যু ঝুঁকি হিসাব করা যাবে না, এটা হলো সোজা সাপটা কথা। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কিছু টার্গেটেড কিলিং এর চেষ্টা আছে। আপনি এমন মানুষকে হত্যা করবেন যার হত্যা, যেমন উনি নূরকে তো চেনেন, উনি রাশেদকে তো চেনেন, এরকম আরো অনেকে চেনেন। সুতরাং বিশেষ করে নুরুল হক নূরের কথা বলছি, মানে তাকে অনেক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু দীর্ঘদিন তিনি শেখ হাসিনার ছাত্রলীগের হাতে যেভাবে মার খেয়েছেন ক্রমাগত, মানে ওনার মারের তো সীমা নেই। এই কয়েকদিন আগে তিনি এই সরকারের সময় মানে ওনার আরো ডিজাস্টারাস কিছু হতো কিনা, আমরা তাকে যেভাবে পেটানো হয়েছে, নাক মুখ থেকে যেভাবে রক্ত পড়তে দেখেছি। তো সুতরাং ওনারা খুবই পরিচিত মুখ। এরকম মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, মানে টার্গেট কাকে করা হয়? যে পরিচিত, যার হত্যাকাণ্ডে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। উসমান হাদি ভোট পেতেন না, কিন্তু উসমান হাদিকে চিনতেন অনেকে, অনেক অ্যাক্টিভ ছিলেন। সুতরাং ওনাদের সেই মৃত্যু ঝুঁকি আছে, কোনো সন্দেহ নেই। সুতরাং ভোটারকে দেওয়ার সাথে এটা আসলে অ্যানালজিটা আমি ব্যক্তিগতভাবে এগ্রি করি না। আমার শিরোনাম ধরেই যদি একটু বলতে চাই যে বাংলাদেশ ভারত উত্তেজনা, এই বিষয়টি নিয়ে আসলে কথা বলতেই হয়। বেশ কয়েকটি পরপর ঘটনা আসলে ঘটে গেছে। আমরা পারস্পরিক টেনশন এমন পর্যায়ে চলে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার সংখ্যায় দিল্লি, আগরতলা, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুধু সেটা নয়, যে আরেকটা বাংলাদেশ